বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের আর একটি নতুন লেকচার নিয়ে আমি হাজির হলাম, রবিল, তোমাদের রবিল ভাইয়া। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। তো আজকের লেকচারে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের 17 ও 18 নম্বর পৃষ্ঠা সমাধান করা হবে। তো চলো 17 নম্বর পৃষ্ঠার কিছু অংশ কিন্তু এর আগের লেকচারে আমরা করেছি, তারপরের থেকে আমরা শুরু করব। বলছে দেখো, তোমাদের সাহায্যের জন্য ছক 1.23 কিছুটা ব্যাখ্যা করা যাক, যেটা আমরা আগের লেকচারে করেছি। দেখো, আমরা একবার কেটে খণ্ড পাই কতটি? 2টি, এবং এক একটি খণ্ড বৃত্তের 1/2 অংশ, তাই না? এখন দেখো, আমরা প্রতিবার 2টি করে খণ্ড করেছি বৃত্তকে। তোমরা যদি শুরুতে কাগজ ভাঁজের খেলাটি বুঝতে থাকো, তাহলে বলতে পারবে আমাদের ভিত্তি কিন্তু 2, কিন্তু এখানে আমরা ভাগ করেছি এবং বিশেষভাবে কেটে খণ্ড করে ভাগ করেছি। আচ্ছা, এরপরে বলছে দেখো, তুমি বাকি ছকগুলো দেখলে, হ্যাঁ, সেখান থেকে সূচকের ধারণা ব্যবহার করতে পারলে বুঝতে পারবে এখানে সূচকের ব্যবহার রয়েছে। এদিকে আমরা যখন কেটে ফেলেছি, সেই কাগজটিকে আমরা কিন্তু বাদ কিংবা বিয়োগ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এবার ভেবে দেখো তো, কিছু বুঝতে পারো নাকি? এখন বলছে দেখো, যে এখন আমরা সূচকের ভাগ বোঝার সময় যেভাবে দুটি দলের মাঝে লজেন্স প্রদানের খেলাটি খেলেছিলাম, সেই আগে সেটি আবার খেলার চেষ্টা করব। পুরো খেলার নিয়মটি আগের মতোই থাকবে, শুধু একটি মাত্র পরিবর্তন হবে। সেই খেলায় দল দুটি শুধু পূর্ণ সংখ্যক লজেন্স আদান প্রদান করতে পেরেছিল, কিন্তু এবার দল দুটি শুধু পূর্ণ সংখ্যক নয়, বরং ভগ্নাংশ সংখ্যক লজেন্সও আদান প্রদান করতে পারবে। অর্থাৎ একটি লজেন্সকে চাইলে 2 ভাগ কিংবা 4 ভাগ করে সেই অংশগুলো দেওয়া যাবে। এখন বলছে, এবার ভেবে দেখো তো কি হতে পারে। পূর্বের ছকটি কল্পনা করো এবং সেটি পূরণ করার চেষ্টা করো। এখন ছক 1.26 বলছে, যদি কোনো দিন লজেন্সের সংখ্যাকে সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব না হয়, তবে সেই ঘর ক্রস চিহ্ন দেবে। প্রয়োজনে নিজের খাতায় ছকটি অঙ্কন করে পূরণ করো। তো চলো আমরা এখানেই ছকটি পূরণ করে ফেলি। দেখো, এখানে প্রদত্ত লজেন্স, প্রথম দিন কি করছে, প্রদত্ত লজেন্স সংখ্যার সূচকীয় আকার কত? 2^5, অর্থাৎ 2^5 মানে 5টা 2, 1 2 3 4 5। তাহলে প্রথম দিন দিল 5টা 2 সংখ্যক চকলেট। তাহলে দ্বিতীয় দিন কি? দ্বিতীয় দিন তার অর্ধেক সংখ্যক লজেন্স দেবে, তাই কি না? তাহলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ দেয়, তাহলে এই 2 আর এই 2 যদি কাটা যায়, তাহলে থাকে 1 2 3 4। তাহলে 4টা 2, তাহলে 4টা 2কে আমরা লিখতে পারি 2^4 বা 2 আর 2 এর মাথার উপরে 4, এটাকে আমরা লিখতে পারি। এবার আমরা তৃতীয় দিন, আচ্ছা তৃতীয় দিন কি করতে হবে? তৃতীয় দিন কি করছে? আগের দিন কয়টা 2 সংখ্যক দিয়েছে? 4টা। তাহলে তৃতীয় দিন তার অর্ধেক করব। তৃতীয় দিন তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ দেব। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত? এই 2 আর এই 2 কাটা গেল, এখানে থাকে 2 গুণ 2 গুণ 2, 3টা 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2^3। তাহলে চতুর্থ দিন কি হবে? চতুর্থ দিন এই 3 সংখ্যক 2 মানে 3টা 2 সংখ্যক লজেন্সকে আবার অর্ধেক করব, 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে ভাগ দিলে এখানে থাকে 2টা 2। তাহলে এখানে লিখতে পারি 2^2। তাহলে পঞ্চম দিন কি? এইটারও আবার অর্ধেক, তাহলে 2 গুণ 2, এটার আবার অর্ধেক। যদি কাটাকাটি করো, তাহলে এখানে থাকে শুধু 2। তাহলে শুধু 2কে আমরা লিখতে পারি 2^1। আচ্ছা, ষষ্ঠ দিনে কি হবে? এই 2কে, অর্থাৎ এই পঞ্চমতম দিনের যে চকলেট, এটাকে আবার অর্ধেক করতে হবে। তাহলে 2 ভাগ 2 কত হয় বলো তো? 2 ভাগ 2 1। তাহলে 1 হয়।
তাহলে এখানে 2 এর সাথে মিল রেখে আমরা এটাকে লিখতে পারি হলো 2^0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে তাহলে তার মান হয়ে যায় কত 1, এই জন্য 2^0। আচ্ছা, এরপরে সপ্তম দিন কি হবে? এই এই ষষ্ঠ দিনে যে চকলেট তার অর্ধেক, তার ষষ্ঠ দিনে চকলেট একটি, তার অর্ধেক মানে 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? এটাকে আমরা 2 দিয়ে লিখতে পারি। এখানে 2 কত চলে আসে বলতো? -1। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2^-1, তাই কি না? এখন এই অষ্টম দিনে কি হবে? অষ্টম দিনে এইটার অর্ধেক, হাফের অর্ধেক। তাহলে অষ্টম দিনে এটার অর্ধেক মানে কত? ভাগ 2। তাহলে এখানে যদি তুমি একটু ক্যালকুলেশন করো, 2 গুণ চিহ্ন দাও এবং এইটা উল্টায় দাও, অর্থাৎ এইটা উল্টায় দাও, নিচে 1 আছে এবং নিচে 1 আছে কিছু না, মানে তাহলে 1 উপরে গেল, 2 নিচে চলে আসলো আর গুণ চলে আসলো। তাহলে এখানে যদি 1 হয় আর এখানে হবে 2 দ্বিগুণ, নিচে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ 4। তাহলে 1/4কে আমরা লিখতে পারি কত বলতো? 1/4কে লিখতে পারি 2^-2। 2^-2 হলো প্রকাশ করে 1/4। তো আশা করি শখটি বুঝতে পেরেছে। এরপরে দেখো কি বলছে, যে এখন বলছে এখন ভাবো তো কি পরিবর্তন হলো আসলে। দেখো, এতক্ষণ আমরা যা কিছু দেখেছি সেখানে কোনো ক্ষেত্রেই প্রাপ্ত ঘাটতি, হ্যাঁ, প্রাপ্ত ঘাটতি ঋণাত্মক অথবা শূন্য হয়নি। অর্থাৎ যা দেখে যা কি করছি বলতো? যা দেখেছি সেখানে কোনো ক্ষেত্রেই প্রাপ্ত ঘাটতি ঋণাত্মক অথবা শূন্য হয়নি। হ্যাঁ, তাহলে চলো এবার সেই বিষয়টি দেখি। এক্ষেত্রে মনে রাখবে আমরা পূর্বে ভাগফলের যে নিয়ম শিখেছি তা তা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। এখন বলছে দেখো যে এখন বলছে এখানে যে চলো আমরা ছক 1.19 মতো করেই এই বিষয়টি শেখার চেষ্টা করব। অর্থাৎ উপরে আমরা যে মানে আগে যেই লেকচারে 1.19 ছকটা সলভ করেছি সেটার মতো চেষ্টা করব, তবে উল্টো উপায়ে উক্ত ছকে যেটি ভাজ্য ছিল আমরা এখানে সেটিকে ভাজক, এবং উক্ত ছকে যেটি ভাজ্য ছিল সেটিকে আমরা ভাজক দেবো। এখানে বলছে কি উক্ত ছকে যেটি ভাজ্য ছিল আমরা এখানে সেটিকে ভাজক, এবং উক্ত ছকে যেটি ভাজ্য ছিল সেটিকে ভাজক ধরব। তবে আমরা ছক 1.19 মতো ক্রমিক অনুসরণ করব না। তাহলে এবার চলো নিচের ছকটি পূরণ করি। এটাই হলো মূলত তোমাদের ছক। এখানে বলছে দেখো, এখানে বলছে কি এখানে বলছে হলো ভাগ দেওয়া আছে 10^2 এবং 10^3। তাহলে ভাগ করার ধাপ কি হবে বলতো? এই দুইটার মধ্যে একটা 10 নিয়ে নিয়েছে এবং উপরের যে ঘাত, এই যে এই ঘাত এবং এই ঘাতের মধ্যে বিয়োগ ঘটাই দিছে। তাহলে বিয়োগ ঘটাই দিলে -1 চলে আসে। তাহলে এই -1 মানে কত তো বলতো? -1 মানে কিন্তু এই যে দেখো 1 মানে 10^-1 মানে 1 কত হবে? 1 কিন্তু 10 হবে। 1/10কে আমরা ভাগফলের কাঠামো, এই যে দেখো এখন এই ভাগফলের কাঠামোটা এখানে লিখছি। এখানে কয়টা আছে? 10^2, তার মানে কি 2টা 10, এই যে 2টা 10 গুণ নিচে ভাগ কত আছে? 10^3, 3টা 10। তাহলে এই যে তাহলে এইটা কাটো, এইটা কাটো, থাকে কত? উপরে থাকে 1 আর নিচে থাকে 10, তাহলে 1/10। আর এই যে ভাগফল যেটা দেখো এখানে যে বিয়োগ ভাগ করার ধাপের যে বিয়োগ করে যে ভাগফলটা বের করা হলো, এই ক্ষেত্রে কিন্তু 10^1 এটাকে আমরা এই ধাপে অর্থাৎ কাঠামোর যে ভাগফল এই ধাপে আমরা বের করতে পারি 1/10। তাহলে দেখো ভাগফলের সূচকীয় এবং লব আকারে কি হবে? 1/10। আচ্ছা, দ্বিতীয়টা কি বলতো? দ্বিতীয়টা হবে 10^3 এবং 10^4। তাহলে 10^4 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? -1 থাকে। এই ক্ষেত্রেও -1 1/10 হবে, কিন্তু উপরে হবে 3টা 10, নিচে হবে 4টা 10। তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, উপরে থাকে 1, নিচে 10। এই যে ভাগফল 1/10। আর এখানে সূচকীয় আকার এখানে কি বলছে দেখো তো? 0। এই যে এখানে শূন্যটা দিয়ে রাখছে, অর্থাৎ 10-এর উপরে 0 এবং 10-এর উপরে 1।
তাহলে 0 থেকে 1 বিয়োগ দিলে এখানেও 1, তাহলে উপরে 0 10 টু দি পাওয়ার 0 মানে উপরে 1 আছে, উপরে কিন্তু 1 আছে, 10 টু দি পাওয়ার 0 মানে পুরাটার মান কিন্তু এই যে এই পুরাটার মান কিন্তু 1, এই পুরাটার মান 1, এই জন্য এই যে দেখো এই যে 1 দিছে এখানে, ঠিক আছে। এবং নিচে কি আছে 10 টু দি পাওয়ার 1 অর্থাৎ 10, শুধু 10, এই জন্য 10 দিছে। এবার ভাগফলের কাঠামো 10 টু দি পাওয়ার 1/10 এবং লব্ধের আকারে সূচকীয় যে কাঠামো 1/10। এখানে দেখো আবার 2 দিছে, একই রকম, এইগুলা সব এক, যেটা আমরা 1.19 ছকে করে আসছি, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। তাহলে দেখো ওই ছকের মতোই কোনো পার্থক্য নাই, একই নিয়ম। তাহলে দেখো 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 4, এখানে কি করছে বিয়োগ করছে, এখানে মাইনাস চলে আসছে, 2 থেকে মাইনাস আর বিয়োগ করলে -2 আসে, তাহলে উপরে হলো 2টা 10, নিচে হলো 4টা 10, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে উপরে 1 আর নিচে 2টা 2 থাকে, তাহলে উপরে 1 নিচে 2টা 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 2টা 2কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 2, তার মানে কি 10 টু দি পাওয়ার 2 মানে কি বোঝায় 2টা 2 পাশাপাশি গুণ। এরপরে কি 0, তারপরে 2, তাহলে 0 থেকে 2 বাদ দিলে কত থাকে, -2 থাকে, তাহলে উপরে কি থাকে, উপরে এই যে দেখো উপরে 10 টু দি পাওয়ার 0 মানে 1 থাকে আর নিচে 2টা 10 থাকে, তাহলে উপরে 1 নিচে 2টা 10, এটাকেও প্রকাশ করা হয় 10 টু দি পাওয়ার 2 দ্বারা। এবং সর্বশেষে বলছে যে 10 টু দি পাওয়ার 1 ভাগ 10 টু দি পাওয়ার 4, তাই না, এটাকে বিয়োগ করলে 10 টু দি পাওয়ার 3 পাওয়া যায়। দেখো 1 থেকে -4 বিয়োগ করলে 10 টু দি পাওয়ার 3 পাওয়া যায়, তাহলে উপরে একটা 10 নিচে 4টা 10, তাহলে উপরে একটা 10 নিচে এই যে 4টা 10, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা কাটা গেলে উপরে 1 থাকে নিচে 3টা 10 থাকে, তাহলে এই যে দেখো উপরে 1 আর নিচে 3টা 10, এটাকে আমরা লিখতে পারি 3টা 10 পাশাপাশি গুণ মানে 10 টু দি পাওয়ার 3। তো এটাই হলো মূলত আমাদের সব। তো আশা করি লেকচারটি বুঝতে পেরেছো। লেকচারটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর খুব দ্রুত দেখা হচ্ছে নতুন কোনো লেকচার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।